কনসেপ্টটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনের। সায়েন্টিফিক নোটেশন কি বলছে দেখো এখানে এরা, যে as a chemistry in the study of atom and molecule which have extremely low masses and are present extremely large in number। তাহলে হয় খুব ছোট সংখ্যা বা খুব বড় সংখ্যা আমরা ডিল করি। যেমন লার্জ নাম্বারের মধ্যে তুমি অ্যাভোগাড্রো নাম্বার মনে করতে পারো, এত বড় একটা সংখ্যা। ছোট নাম্বারের মধ্যে তুমি মনে করতে পারো মাস অফ হাইড্রোজেন অ্যাটম, দেখো কত একটা ছোট্ট একটা মাস। তাহলে এইরকম এইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি কাজ করেছি, আমরা সায়েন্টিফিক নোটেশন ইউজ করেছি, যেটার ফর্মটা হবে এরকম n × 10⁻n। সবসময় হবে একটা নাম্বার আর তার সাথে 10⁻n হবে। তাহলে nটাকে এখানে বলা হয় এক্সপোনেন্ট, মানে পাওয়ারে থাকবে nটা, হ্যাভিং পজিটিভ অর নেগেটিভ ভ্যালুস। 10⁻⁻6 হতে পারে, 10 পজিটিভ হতে পারে। আর n ইজ এ নাম্বার, এটাকে বলা হয় ডিজিট টার্ম। তাহলে n যে নাম্বারটা, এটাকে ডিজিট টার্ম আমরা বলবো, ঠিক আছে। n নাম্বারটা যেটা প্রথমে থাকছে, তার মানে মনে করো আমি যদি তোমাকে এরকম বলি যে 6.022 × 10⁻23, এর মধ্যে ডিজিট টার্ম কোনটা? ডিজিট টার্ম কোনটা? এইটা হচ্ছে তোমার ডিজিট টার্ম, এইটা হচ্ছে ডিজিট টার্ম, ঠিক আছে। আর এইখানে 23টা হয়ে গেল তোমার এক্সপোনেন্ট n, যেটা ছোট n, যেটা 10 আকারে থাকবে, এটা হবে তোমার এক্সপোনেন্ট, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো ডিজিট টার্মটা, এটা 1 থেকে শুরু করে 9.9999 এরকম ভ্যারি করতে পারে। তাহলে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে একটাই ডেসিমেল পয়েন্ট আগে থাকবে এখান থেকে। তাহলে দশমিকের আগে একটাই সংখ্যা থাকবে সায়েন্টিফিক নোটেশনে, ঠিক আছে, একটাই সংখ্যা থাকবে দশমিকের আগে। তাহলে এখানে যেমন কত আছে 232 পয়েন্ট, তাহলে এটা নেওয়া যাবে না সায়েন্টিফিক নোটেশনে। সায়েন্টিফিক নোটেশনে এটা হবে 2.32। তাহলে দেখো 2.32 এটা × 10⁻², যেহেতু তুমি দশমিকটা লেফট সাইডে 2 ঘর সরিয়ে নিয়েছো, তাই ওটাকে তোমাকে 10⁻² লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার সায়েন্টিফিক নোটেশন, ঠিক আছে। তাহলে নোট দ্যাট while writing the decimal had to be removed to the left by 2 places and same time এক্সপোনেন্টটা ওখানে 10 এর আগে 2 উপরে 2 হয়ে গেল। ঠিক এইরকম যদি হয় তোমার কোনো সংখ্যা, তাহলে এটাকে তোমাকে লেখা যাবে না এরকম করে সায়েন্টিফিক্যালি। তাহলে এটাকে সায়েন্টিফিক্যালি লিখতে গেলে তোমার দশমিকের পয়েন্টটা কোথায় হতে হবে? 1 এর ঠিক পরে। তাহলে কটা ঘর পরে গেল? 4টে ঘর পরে গেল, তাহলে 10⁻⁻4 হয়ে যাবে। তাহলে তুমি যদি এখান থেকে দশমিকটাকে এইদিকে নিয়ে যাও, এটা তো জানি আমরা 10⁻⁻4 করতে হবে, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে গেল 10⁻⁻4, এক্সপোনেন্টে চলে গেল এবং এটা সায়েন্টিফিক নোটেশন হয়ে গেল। কনসেপ্টটা বুঝতে পেরেছি? এবার এটার উপর ম্যাথমেটিক্যাল পারফরম্যান্স কয়েকটা দেখো। ম্যাথমেটিক্যাল পারফরম্যান্সে যদি তুমি দেখো, যেমন ধরো মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, দুটো সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আছে আর এই সংখ্যাটা আছে, দুটো মাল্টিপ্লাই করছি। তাহলে মাল্টিপ্লাই করার সময় তোমাকে কি করতে হবে? তোমাকে শুধু ডিজিট টার্ম দুটোর গুণ করতে হবে। তাহলে 5.6 আর 6.9 এই দুটো টার্মের তুমি গুণ করবে, আর বাকি যে এক্সপোনেন্ট আছে এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এক্সপোনেন্ট দুটো যোগ হয়ে যাবে, তাহলে এক্সপোনেন্ট দুটো যোগ হয়ে গেল, যোগ হয়ে গিয়ে এটা 13 হয়ে গেল। এবার এই দুটো গুণ করার পর এটা আবার 38 হয়েছে, তাহলে 38 তো রাখা যাবে না, আমাকে কি করতে হবে? 3.864 করতে হবে। তাহলে 3.864 করলাম, তাহলে এটা 13টা আরো এক ঘর বেড়ে গেল, তাহলে 14 হয়ে গেল। আবার ধরো এই দুটো সংখ্যাকে ভাগ করছি, গুণ করছি, তাহলে গুণ করার সময় কি হলো? ডিজিট টার্ম দুটোকে শুধু গুণ করো, তাহলে 9.8 আর 2.5, তাহলে 9.8 আর 2.5 কে শুধু মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দুটো মাল্টিপ্লাই হলো, আর এই দুটোর এক্সপোনেন্ট টার্ম দুটো যোগ হয়ে যাবে। তাহলে -2 + -6 মানে -2 - 6 এখানে, তাহলে এটা -8 হয়ে গেল। এবার এটা 24 হয়েছে, 24 তো রাখা যাবে না, আমাকে কি করতে হবে? 2.45 করতে হবে, তাহলে 2.450 × 10⁻⁻7 হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এটা হয়ে গেল এখানে দুটো সংখ্যার ভাগ, একই রকম, তোমাকে শুধু ডিজিট টার্ম দুটো ভাগ করতে হবে, আর এক্সপোনেন্ট গুলো এবার কি হবে? বিয়োগ করে সেটাকে আবার এই আকারে লিখতে হবে। সবাই বোঝা গেছে কি বলতে চাইছি? অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, যদি অ্যাডিশন করতে হয় তাহলে কি করব আমরা? তাহলে ফর দিস টু অপারেশনস ইন সাচ এ ওয়ে, প্রথমে নাম্বারটাকে এমন ভাবে লিখতে হবে দে হ্যাভ সেম এক্সপোনেন্ট। তাহলে এটা আগে প্রথম কাজ, যে যদি নাম্বার দুটোর মধ্যে এক্সপোনেন্ট আলাদা হয়, যেমন এইখানে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে এটাতে এক্সপোনেন্ট হচ্ছে 4, এখানে এক্সপোনেন্ট হচ্ছে 3, তাহলে দুটো সংখ্যাকে প্রথমে এমন ভাবে লিখতে হবে যেন সংখ্যা দুটোর এক্সপোনেন্ট কি হয়? সেম হয়। তাহলে এখানে 4 3 রাখা চলবে না, দুটোকে 4 4 এ নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 4 এ রাখছি, তাহলে একটাকে 4 এই রাখলাম মনে করো 10⁻4, তাহলে এটাকে 4 করতে হবে, তাহলে ডেসিমেলটাকে এক ঘর এইদিকে সরিয়ে দিতে হবে, তাহলে 0.895 × 10⁻4। তাহলে দুটো এক্সপোনেন্ট সেম হয়ে গেলে এই টার্মটা পুরো কমন চলে যাবে, তাহলে এটা কমন চলে যাবে, আর এই দুটো ডিজিট টার্মকে শুধু তোমাকে যোগ করতে হবে।
তাহলে দুটো ডিজিট টার্মকে যোগ করে দাও শুধু, আর এটা এক্সপোনেন্টটা সেমই থাকবে, তাহলে 7.10⁴ এটা হয়ে যাবে আনসার যোগের সময়। বিয়োগের সময়ও তোমাকে একই কাজ করতে হবে, প্রথমে তোমাকে এক্সপোনেন্ট দুটোকে সেম করতে হবে। তাহলে এখানকার দেখো এক্সপোনেন্ট 10⁻², তুমি যে কোনো একদিকে রাখতে পারো তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে 10⁻²টাই রেখেছি, তাহলে এটাকে 10⁻² করতে হবে, তাহলে ডেসিমেল পয়েন্টটা আর একবার এইদিকে সরিয়ে আনতে হবে। তাহলে ডেসিমেলটাকে সরিয়ে এনেছি 4.48, এটাও 10⁻² করে নিয়েছি। তাহলে দুটো সংখ্যা হয়ে গেছে, তাহলে এই দুটোকে কমন চলে যাবে, আর এই দুটো যা ডিজিট টার্ম দুটো খালি বিয়োগ করতে হবে। তাহলে শুধু ডিজিট টার্ম দুটো বিয়োগ করেছে দেখো, আর এই টার্মটা একই থাকে, তাহলে এটা হয়ে গেল 2.2 10⁻²। বলো এখানে কারো কোনো কোশ্চেন আছে যে কি করে মানে আমরা যদি সায়েন্টিফিক নোটেশনের যোগ ভাগ গুণ বিয়োগ করব? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি বুঝতে পারছো ক্যালকুলেশন যখন তুমি করবে তোমাকে তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখলে তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট দেখো আমাদের কাছে আছে সিগনিফিকেন্ট ফিগারস। সিগনিফিকেন্ট ফিগার সম্পর্কে তোমরা ফিজিক্সে এমনিতেও পড়েছো, তবুও আমরা সিগনিফিকেন্ট ফিগারস আর প্রিসিশন আর অ্যাকিউরেসি সম্পর্কে একটুখানি পড়ে নেবো। দেখো তাহলে প্রথম আমরা যে কনসেপ্টটাতে যাচ্ছি, আমাদের সায়েন্টিফিক নোটেশন হয়ে গেল, আমরা এখানে যাচ্ছি এবার হচ্ছে প্রিসিশন আর অ্যাকিউরেসি, এই দুটো টার্মকে ভালো করে বুঝবে। PRECISION, প্রিসিশন এন্ড অ্যাকিউরেসি। এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো তোমাকে এরকম একটা টার্গেট দেওয়া হয়েছে, টার্গেটের এইটা হচ্ছে তোমার অরিজিনালি, তোমাকে এখানে একটা টার্গেট তোমাকে আমি দিয়েছি যেখানে তোমাকে গুলি করতে হবে। ফর এক্সাম্পল তোমার কাছে বলেছি যে তুমি 5 বার গুলি করতে পারবে, তাহলে তোমার কাছে কতগুলো অপশন থাকতে পারে ভালো করে বুঝবে কি কি বলছি আমি। আমি এখানে এটার কয়েকটা ডুপ্লিকেট আগে বানিয়ে নিই। তাহলে তুমি 5 বার গুলি করতে পারবে, তোমার কাছে চান্সেস আছে 5 বার গুলি করার, এইটা হচ্ছে তোমার টার্গেট। যার অ্যাকিউরেট কোনটা, যে এইখানে যদি গুলিটা লাগে তাহলে এক্সাক্ট, মানে ওটা একদম এক্সাক্ট ভ্যালু, এইখানে যদি গুলিটা লাগে একদম সেন্টারে যদি তুমি গুলি করতে পারো তাহলে ওটা এক্সাক্ট ভ্যালু। কিন্তু কি হবে, তুমি যখন গুলি করবে গুলিটা এক্সাক্ট পজিশনে নাও লাগতে পারে, তার মানে এক্সাক্ট না হলে তোমার এরর হচ্ছে। তাহলে ফর এক্সাম্পল তুমি গুলি করলে গুলিটা এইখানে পড়লো, তুমি 5 বার গুলি করার চান্সেস পাবে। তাহলে একবার গুলি করলে এখানে, আরেকবার গুলি করলে এখানে, আরেকবার গুলি করলে এখানে, আরেকবার গুলি করলে এখানে, আরেকবার গুলি করলে এখানে, তাহলে 5 বারই ওই পজিশনে তোমার হিট করলে। তাহলে তুমি দেখো তুমি যেটা অরিজিনালি কারেক্ট যেটা ভ্যালু, তার থেকে তুমি অনেক দূরে ভ্যালুটা পেয়েছো, তার মানে তোমার এররটা কি অনেক বেশি, তার মানে আমরা বলবো ইউ আর নট অ্যাকিউরেট। তাহলে এইখানে আমরা বলবো যে অ্যাকিউরেসি হচ্ছে লো, অ্যাকিউরেসিটা কি লো, কারণ অরিজিনাল ভ্যালুর থেকে তুমি অন্য জায়গায় ভ্যালুগুলো পেয়েছো, তাহলে অ্যাকিউরেসি হচ্ছে লো। কিন্তু আমরা বলবো প্রিসিশন হচ্ছে হাই। প্রিসিশন কথাটা মানে হচ্ছে যে তুমি যে গুলিগুলো করেছো সেই গুলিগুলো সব সময় একই জায়গায় পড়ছে, তার মানে রিপিটেড এক্সপেরিমেন্টের রেজাল্ট সেম, রিপিটেড এক্সপেরিমেন্টের রেজাল্ট কি সেম। তাহলে এখান থেকে একটা তুমি কনক্লুশনে আসতে পারো কি, যে হতে পারে আমি যে তোমাকে বন্দুকটা দিয়েছি সেই বন্দুকটা ব্যারেলটা বাঁকা, তুমি হয়তো ঠিক জায়গাতেই টার্গেট করছো কিন্তু বারবার ওই ব্যারেলটা থেকে গুলিটা গিয়ে উপরে গিয়ে হিট করছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে এরর, আমাদের যে এররটা পাচ্ছি এই এররটা অ্যানালিসিস করে আমরা দেখলাম যে এর অ্যাকিউরেসি লো, প্রিসিশন হাই। তো আমরা এখানে বলতে পারি যে আমাকে যে ইনস্ট্রুমেন্টটা দেওয়া হয়েছে এটা এরকম হতে পারে যে ইনস্ট্রুমেন্টের মধ্যেই কোনো খামতি আছে, হতে পারে। আবার ধরো তুমি সেকেন্ড সেট অফ গুলি করছো, তখন তুমি একবার গুলি এখানে পেরেছো, একবার করেছো এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে এখানে তোমার অ্যাকিউরেসি তো লো, তোমার তো এখানে অ্যাকিউরেসি নেই, কারণ তুমি অ্যাকিউরেট যেখানে সেখানে তো তুমি গুলি করতে পারোনি, তাহলে অ্যাকিউরেসি তো লো। আবার তুমি দেখো প্রিসিশন হলো,
তার মানে এটা হতে পারে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেই এক্সপেরিমেন্টের মধ্যেই কোনো গন্ডগোল আছে, তোমার মধ্যেই গন্ডগোল আছে, মানে হিউম্যান এরর হয়ে গেল। মানে আমি যে এক্সপেরিমেন্ট হয়তো আমি জানিই না গুলিটা কি করে করতে হয়, তাই আমি এদিক ওদিক গুলি করছি, তাই না? তাহলে এই 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 ডেটাটা থাকলে তুমি এই অ্যানালিসিসটা করতে পারছো যে এটার অ্যাকিউরেসিটা হচ্ছে লো আর প্রিসিশনটাও লো। আবার ধরো থার্ড সেটে কি করলো, আর একজন এক্সপেরিমেন্ট করলো, সে মনে করো 5 বারই গুলিটাকে এই পজিশনে ফেললো, তাহলে আমরা কি বলবো যে এটার হাই অ্যাকিউরেসি হচ্ছে হাই আর এটার হচ্ছে প্রিসিশনও হাই। তাহলে তোমাকে যদি ডেটা দেওয়া হয় তুমি অ্যানালিসিস করে বলতে পারবে যে অ্যাকিউরেসি হাই কি প্রিসিশন হাই কিনা, বলতে পারবে তো? তাহলে দেখো এনসিইআরটি তে এক্সাম্পলটাকেই আমরা আলোচনা করব। তাহলে যখনই কোনো এক্সপেরিমেন্ট করা হবে, এখানে কি বলছে, এভরি এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট হ্যাজ এ সেম অ্যামাউন্ট অফ আনসার্টেনিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট, তাহলে তুমি এরর করতে পারো। হাউএভার ওয়ান কুড অলওয়েজ লাইক দ্য রেজাল্ট টু বি প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট, তাহলে সবাই চাইবে যে রেজাল্ট যেন বারবার আমি যে এক্সপেরিমেন্টটা করছি একই রেজাল্ট যেন আসে এবং অ্যাকিউরেট রেজাল্ট যেন আসে। প্রিসিশন অ্যান্ড অ্যাকিউরেসি অফেন রেফার্ড হোয়াইল উই টক অ্যাবাউট মেজারমেন্ট, তাহলে যখনই আমরা কোনো মেজারমেন্ট করি, কোনো এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট করি, তখনই প্রিসিশন আর অ্যাকিউরেসির কথাটা আসে। তো প্রিসিশন কোনটাকে বলছি? প্রিসিশন রেফার্স টু দ্য ক্লোজনেস অফ ভেরিয়াস মেজারমেন্ট ফর দ্য সেম কোয়ান্টিটি, যে আমি একটা মেজারমেন্ট করছি, যেমন এখানে আমরা যে পজিশনটা দেখেছিলাম যে অ্যাকিউরেট পজিশন থেকে যেখানে দেখছি, তাহলে এর রিপিটেড এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা হচ্ছে সেই রেজাল্টটা কতটা কাছাকাছি হচ্ছে, ক্লোজ কতটা হচ্ছে, সেই ক্লোজনেসটাকে আমরা বলছি প্রিসিশন। হাউএভার অ্যাকিউরেসিটা কি? অ্যাকিউরেসিটা হচ্ছে এগ্রিমেন্ট দ্য পার্টিকুলার ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু, তাহলে এক্সাক্ট ভ্যালুর সঙ্গে তুমি যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দিচ্ছ তার কতটা ম্যাচ হচ্ছে, এটা হচ্ছে অ্যাকিউরেসি। ঠিক আছে, তাহলে এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, দেখো এক্সাম্পলটাকে বোঝার চেষ্টা করো। এই এক্সাম্পলটা যে তিনটে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি এন্ড স্টুডেন্ট সি, এরা তিনজন মিলে একটা এক্সপেরিমেন্ট করেছে, তাদেরকে দুবার সেইটাকে মেজার করতে দেওয়া হয়েছে। মনে করো একটা বল আছে, সেই বলটাকে দুবার মেজার করতে দেওয়া হয়েছে, যে প্রথমবার স্টুডেন্ট এ মেজার করেছে 1.95 গ্রাম, দ্বিতীয়বার মেজার করেছে 1.93 গ্রাম, কিন্তু এক্সাক্ট যে ওজনটা এই যে বলটা ছিল সেই বলটার মনে করো এক্সাক্ট 2 গ্রাম ওজন, এটা অরিজিনালি ওজন। তাহলে বলো তো এই যে স্টুডেন্ট এ যে এক্সপেরিমেন্টটা করেছে সে কি অ্যাকিউরেট কি অ্যাকিউরেট নয়? অ্যাকিউরেট নয়। তুমি বুঝতে পারছো, 1.94 পেয়েছে, কিন্তু আমার হওয়ার কথা ছিল 2.00, তাই না? তাহলে ও অনেকটাই ভুল করেছে, এরর করেছে, তাহলে অ্যাকিউরেট নয় এখানে। তাহলে 1.95, 1.93, 1.940 পেয়েছে, কিন্তু দেখো রেজাল্ট যে দুটো পেয়েছে, রেজাল্ট দুটো কাছাকাছি পেয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে স্টুডেন্ট এর প্রিসিশনটা হচ্ছে হাই বাট অ্যাকিউরেসি হচ্ছে লো। প্রিসিশন হাই বাট অ্যাকিউরেসি কি লো। স্টুডেন্ট বি এর ক্ষেত্রে দেখো কি হয়েছে, স্টুডেন্ট বি প্রথমবার এক্সপেরিমেন্ট করেছে 1.94, দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট করেছে 2.05, তার মানে দুটো এক্সপেরিমেন্ট কাছাকাছি নেই, তার মানে প্রিসিশন কি, প্রিসিশন লো, কিন্তু ও অ্যাকিউরেটের খুব কাছাকাছি চলে গেছে দেখো, বাট অ্যাকিউরেসি হচ্ছে হাই। তাই দেখো 1.995 হওয়ার কথা ছিল 2.00, তাহলে খুব কাছাকাছি চলে গেছে, মানে অ্যাকিউরেসির দিকে বেশি কিন্তু প্রিসিশন কি লো। থার্ড স্টুডেন্টের ক্ষেত্রে তুমি দেখো এটা অ্যাকিউরেসি হাই অ্যাকিউরেসি, আবার দেখো রেজাল্টও খুব কাছাকাছি পেয়েছে, তাহলে প্রিসিশনও হচ্ছে বেশি, তাহলে হাই প্রিসিশন হাই অ্যাকিউরেসি। তাহলে আশা করছি এই তিনটে জিনিস তোমরা বুঝতে পেরেছো, তিনটে কেস কি কি হতে পারে, অ্যাকিউরেসি, প্রিসিশন আর হচ্ছে দুটো টার্মকে বিভিন্ন ভাবে আমরা দেখলাম। নেক্সট পয়েন্টে আসো সিগনিফিকেন্ট ফিগারস। সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে প্রথম রুলটা যেটা বলছে যে অল নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট। যদি তোমার কাছে কোনো নন জিরো ডিজিট থাকে সেটা অবশ্যই কি হবে, একটা সিগনিফিকেন্ট হবে। যেমন তোমার ধরো একটা মেজারমেন্ট করলে 285 সেন্টিমিটার, এটা ধরো তুমি একটা মেজারমেন্ট করলে, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত, 285, তিনটেই সিগনিফিকেন্ট ফিগার। তাহলে আমরা বলবো যে 3 সিগনিফিকেন্ট ফিগার আছে, এই টার্মটাতে 3টে সিগনিফিকেন্ট ফিগার আছে। আবার ধরো তুমি একটা মেজার করলে 0.25 ml, তাহলে এখানে বলবো যে 2 আর 5 এই দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, দুটো নন জিরো ডিজিট আছে, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, এটা আমরা বলবো। তাহলে সমস্ত নন জিরো ডিজিট হচ্ছে সিগনিফিকেন্ট। রুল নাম্বার 2, zeros
preceding to first non-zero digit are not significant. ভালো করে শুনবে, লাইনটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে কোন একটা তুমি নাম্বার, কোন একটা সংখ্যা মেজারমেন্ট করা বা কোন একটা ডিজিট বলছো, যার প্রথম ডিজিটটা হচ্ছে জিরো, নন জিরো ডিজিটের আগে যদি কোনো জিরো থাকে তারা সিগনিফিকেন্ট হবে না। ফর এক্সাম্পল 0.03, তাহলে নন জিরো ডিজিট কোনটা? 3। তাহলে নন জিরো ডিজিটের আগে যদি কোনো জিরো থাকে তারা সিগনিফিকেন্ট হবে না। তাহলে আমরা বলবো 0.03 তে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? 1 সিগনিফিকেন্ট ফিগার আছে। তোমাকে বলা হলো 0.0052, তাহলে প্রথম নন জিরো ডিজিট কোনটা? 5। তার আগের এই যে তিনটে জিরো, এরা সিগনিফিকেন্ট ফিগার হবে না। তাহলে এই দুটো নন জিরো ডিজিট সিগনিফিকেন্ট ফিগার হবে। তাহলে এই সংখ্যাটাতে সিগনিফিকেন্ট ফিগার থাকবে হচ্ছে 2। তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার থাকবে। তাহলে এখানে বলছে zeros preceding to first non-zero digit are not significant. Such zero indicates the position of decimal points. ঠিক আছে, তাহলে এই জিরোটা কি জন্য দিয়েছি? শুধু ডেসিমাল পয়েন্টটাকে বোঝানোর জন্যই দিয়েছি, ওই জন্য সেটা সিগনিফিকেন্ট ফিগার হবে না। রুল নাম্বার 3, zeros between two non-zero digit are significant. তাহলে দুটো নন জিরো ডিজিটের মাঝে যদি কোনো জিরো থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট হবে। দেখো, তাহলে যদি তোমার কাছে এরকম হয় 2.005, তাহলে এই একটা নন জিরো ডিজিট, এই একটা নন জিরো ডিজিট, তাহলে দুটো নন জিরো ডিজিটের মাঝে যে জিরো থাকবে তারা সিগনিফিকেন্ট ফিগার হবে। তাহলে এবার আমরা সিগনিফিকেন্ট ফিগার বলবো কটা? 4টে সিগনিফিকেন্ট ফিগার বলবো, 4 সিগনিফিকেন্ট ফিগার বলবো তখন। ঠিক আছে, রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলছে দেখো, zeros at the end or right to the number are significant যদি সেই সমস্ত জিরো গুলো সিগনিফিকেন্ট হবে যদি তারা দশমিকের পরে বসে, ডেসিমেল পয়েন্টের পরে বসে, প্রোভাইডেড দে আর অন দ্য রাইট সাইড অফ দ্য ডেসিমেল পয়েন্ট। তাহলে এখানে মনে করো ডেসিমেল পয়েন্ট আছে, ডেসিমেল পয়েন্টের পরে সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো জিরো কার? নাম্বারের পরে বসেছে, তাহলে তারা সিগনিফিকেন্ট। আবারও দেখো কি বলছে, জিরোস এট দ্য এন্ড অর রাইট অফ এ নাম্বার, তাহলে কোন একটা নাম্বারের পরে জিরো যারা দশমিকের পরে বসেছে তারা সিগনিফিকেন্ট। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে যে 0.200, তাহলে প্রথম জিরোটা তো সিগনিফিকেন্ট হবে না, কারণ প্রথম জিরো তো নন জিরো ডিজিটের আগে আছে। পরের যে দুটো জিরো আছে সেটা নন জিরো ডিজিটের পরে আছে, তারা দশমিকেরও পরে আছে, তাহলে দে আর সিগনিফিকেন্ট। সো এখানে আমরা কটা সিগনিফিকেন্ট ফিগার পাবো? 3টে সিগনিফিকেন্ট ফিগার পাবো। পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আসতে পারে। তোমাকে একটা সংখ্যা, একটা ডিজিট, একটা মেজারমেন্ট দিয়ে বললো যে কটা সিগনিফিকেন্ট ফিগার হবে বলো। ঠিক আছে, এবার দেখো, ইফ আদারওয়াইজ দ্য টার্মিনাল জিরোস আর নট সিগনিফিকেন্ট ইফ দেয়ার ইজ নো ডেসিমেল পয়েন্ট। ফর এক্সাম্পল 100 এর ক্ষেত্রে কি হবে? এইটা প্রথম নন জিরো ডিজিট, পরের যে জিরো দুটো আছে এদের পরে দশমিক আছে, তাহলে এই যে নন জিরো ডিজিট দুটো, এই দুটো ডিজিট সিগনিফিকেন্ট হবে না, মানে এই জিরো দুটো সিগনিফিকেন্ট হবে না। তাহলে আবারও বলছি দেখো, the terminal zeros are not significant if there is no decimal point। তার মানে এরা টার্মিনাল জিরো, কোনো ডেসিমেল পয়েন্ট নেই, তাহলে এরা সিগনিফিকেন্ট হবে না। তাহলে এরা কটা সিগনিফিকেন্ট ফিগার থাকছে? একটা, অনলি 1 সিগনিফিকেন্ট ফিগার আছে 100। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে বলে 100 পয়েন্ট, ভালো করে বুঝবে, কনসেপ্টটা আগে বুঝে নেবে। যদি তোমাকে বলা হয় 100 পয়েন্ট, একটা পয়েন্ট দশমিক দেওয়া হয়ে গেছে, ডেসিমেল পয়েন্ট বসানো হয়েছে, তখন আবার এই দুটো নাম্বার, এই দুটো ডিজিট তখন সিগনিফিকেন্ট হবে। তাহলে বাট ইন 100 decimal has 3 significant figures and এইখানে আমরা কটা সিগনিফিকেন্ট ফিগার বলবো? has 4 significant figures। তাহলে টার্মিনাল জিরো সিগনিফিকেন্ট তখনই হবে যদি ডেসিমেল পয়েন্ট থাকে। ডেসিমেল পয়েন্ট যদি না থাকে তাহলে টার্মিনাল জিরোস আর নট সিগনিফিকেন্ট। ওকে, এবার দেখো, such numbers are better represented in scientific notation। তাহলে দেখো, তুমি যদি 100 লেখো, 100টাকে তুমি সায়েন্টিফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করবে? তাহলে সিগনিফিকেন্ট ফিগার সায়েন্টিফিক নোটেশনে তুমি কি করে বের করবে? সায়েন্টিফিক নোটেশনে যেটা তোমার ডিজিট টার্ম থাকবে তার যেটা সিগনিফিকেন্ট ফিগার হবে সেটাই হবে পুরো সংখ্যাটা সিগনিফিকেন্ট ফিগার। আবার বলছি, সায়েন্টিফিক নোটেশনে মনে করো এটা তো সায়েন্টিফিক নোটেশন, 100 সায়েন্টিফিক নোটেশন কোনটা?
এটা। তাহলে সায়েন্টিফিক নোটেশনে যেটা তোমার ডিজিট টার্ম, এই ডিজিট টার্মটাই হচ্ছে তোমার সিগনিফিকেন্ট ফিগার। ওই ডিজিট টার্মের সিগনিফিকেন্ট ফিগার যা হবে সেটাই হবে ওই সায়েন্টিফিক নোটেশনটা সিগনিফিকেন্ট ফিগার। তা তুমি এখানে ডিজিট টার্ম তো 1 আছে, তাই 1 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, তার মানে 100 সিগনিফিকেন্ট ফিগার হবে 1। ঠিক একই রকম ভাবে তুমি যদি 1.0 লেখো, তাহলে 1.0 ইনটু 10⁻², তাহলে এর ডিজিট টার্ম কোনটা? এটা। এর সিগনিফিকেন্ট ফিগার কত? 2। তাহলে এরও সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 2। তুমি যদি লেখো 1.00 ইনটু 10⁻², সিগনিফিকেন্ট ফিগারের ডিজিট টার্মের সিগনিফিকেন্ট ফিগার কত? 3। তাহলে এই পুরো সংখ্যাটার এই সায়েন্টিফিক নোটেশনটারও সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 3। তাহলে তোমাকে যদি বলা হয় অ্যাভোগাড্রো নাম্বারের সিগনিফিকেন্ট ফিগার কত? 6.022 ইনটু 10⁻23, কত বলো? 4 সিগনিফিকেন্ট ফিগার। বুঝতে পেরেছি? তাহলে খুব ইজি সিগনিফিকেন্ট ফিগার। ফিজিক্সেও আছে তাই না? ফিজিক্সের প্রথম চ্যাপ্টারেও আছে সিগনিফিকেন্ট ফিগার বের করা। আচ্ছা, এইবার এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি তোমাকে কোনো কিছু কাউন্ট করতে দেয়, কাউন্টিং মানে গুনতে দেয়, মনে করো লাস্টে ইউনিট নেই, মনে করো তোমাকে বললো 2টো বল বা 20টা এগ, কাউন্টিং নাম্বার যদি হয়, তাহলে ওর পরে কোনো ইউনিট নেই। যেমন তোমাকে যদি আমি কোনো লেন্থ মেজার করতে বলি, মনে করো 100 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার একটা ইউনিট থাকবে। কিন্তু তোমাকে যদি আমি বলি 100টা বল, তাহলে তারপরে তো কোনো ইউনিট নেই, তাহলে ওটা একটা কাউন্টিং নাম্বার। এই ইম্পর্টেন্ট এটা, এই রুলটা। তাহলে কাউন্টিং নাম্বারস অফ অবজেক্টস, যদি কোনো অবজেক্ট থাকে যেটা কাউন্টিং নাম্বার, ফর এক্সাম্পল আমরা নিলাম 2টো বল বা 20টা এগ, এদের যে সিগনিফিকেন্ট ফিগার হবে সেটা ইনফাইনাইট হবে। ইম্পর্টেন্ট কথা। তাহলে কাউন্টিং নাম্বারের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? ইনফাইনাইট হবে। কারণ কি? কারণ দিস আর এক্সাক্ট নাম্বার, এন্ড এদেরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এক্সাক্ট নাম্বার 2 মানে 2.0000000 এরকম করে পর পর বসিয়েই যাচ্ছি, এক্সাক্ট নাম্বার যেহেতু। কারণ 2 এর পরে তো আমি যত ইচ্ছা 0 বসাতেই পারি, আমার ইচ্ছা মতো আমি 0 বসাতেই আছি। তাহলে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে? যত 0 বসাবো তত সিগনিফিকেন্ট ফিগার বেশি হতে থাকবে। তাহলে ওটা ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হবে। বুঝেছি বুঝিনি? ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, যদি কাউন্টিং নাম্বার হয় তবেই কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হবে ইনফাইনাইট। আর এটাকে তোমরা একটু 6 নম্বর লিখো, এখানে লিখে রাখো 6 নম্বর, যেটা আমি বললাম অলরেডি, যে যদি তোমার কাছে কোনো সায়েন্টিফিক নোটেশন থাকে, তাহলে এর যে ডিজিট টার্মের সিগনিফিকেন্ট ফিগার হবে ওটাই হবে ও সিগনিফিকেন্ট ফিগার। তার মানে এটাকে অ্যান্সার হয়ে যাবে কত? 3 সিগনিফিকেন্ট ফিগার আছে। আর এখানে অ্যান্সার কত হবে বলো? 4 সিগনিফিকেন্ট ফিগার আছে। অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ সিগনিফিকেন্ট ফিগারস। সিগনিফিকেন্ট ফিগারস এর আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন কিভাবে করব? আমরা কি করব দেখো, মনে করো দুটো সংখ্যা আমাকে দিয়েছে 12.11 আর 18.0, তাহলে আমাকে পয়েন্টের সঙ্গে পয়েন্ট মেলাতে হবে। এইভাবে আমাকে আরেকটা সংখ্যা দিয়েছে 1.001, তিনটে সংখ্যা আমরা মনে করো যোগ করছি। তাহলে যোগ করার সময় আমাকে মনে রাখতে হবে যে ডেসিমেল পয়েন্ট গুলো একই সঙ্গে থাকতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, the result cannot have more digit to the right of the decimal point than either of the original number। এইখানে যতগুলো সংখ্যাকে আমি যোগ করব, এর মধ্যে সবথেকে কম যেটাতে ডেসিমেল পয়েন্ট থাকবে, সবচেয়ে কম দশমিকের পরে মনে করো একটা ডিজিট আছে, তাহলে তোমাকে অ্যান্সার লেখার সময় দশমিকের পরে একটা ডিজিটই রাখতে হবে। আবার বলছি, কত আছে? 12.11, 18.0, 1.012, তুমি যোগ করেছো, যোগ করার পর এটা এসেছে 31.122। কিন্তু তোমাকে কি করতে হবে? রাউন্ড অফ করতে হবে এমন ভাবে যেন decimal point 18.0 has only one digit after the decimal point। তাহলে 18.0 তে একটাই ডিজিট আছে after the decimal point, and the result should be reported only up to one digit after the decimal point। তাহলে তোমাকে যখন রেজাল্ট লিখতে হবে তখন তোমাকে এইখানে যেটা মিনিমাম আছে সেইটাকে তোমাকে নিতে হবে। তার মানে তোমাকে 31.1 এই অবধি অ্যান্সার লিখতে হবে। তাহলে অ্যান্সার হবে 31.1। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ সিগনিফিকেন্ট ফিগারস।
তাহলে in these operations the result must be reported with no or more significant figure as are with the number of more significant figure as are there in the measurement with the few significant figures. তাহলে দেখো দুটো সংখ্যাকে গুণ করছি 2.5 and 1.25 গুণ করার পর এই দুটো সংখ্যাকে যদি তুমি নরমালি গুণ করো তাহলে রেজাল্ট আসবে 3.125 কিন্তু আমাকে লিখতে কি হবে এই দুটোর মধ্যে যেহেতু 2.5 টাতে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে তাহলে আমার অ্যানসারটা এমন ভাবে লিখতে হবে যেন দুটো সিগনিফিকেন্ট ফিগারই থাকে তাহলে the result should not have more than 2 significant figure তাহলে আবার বলছি কনসেপ্টটা ভালো করে বুঝবে দুটো সংখ্যাকে গুণ করছি একটা সংখ্যার সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 2 আর একটা সংখ্যার সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3 দুটো সংখ্যাকে গুণ করলে যার সিগনিফিকেন্ট ফিগারটা কম হবে তোমার রেজাল্টটাতে সেই সিগনিফিকেন্ট ফিগারই आंसर লিখতে হবে তাহলে এখানে তো সিগনিফিকেন্ট ফিগার কত হয়ে যাচ্ছে 4 তোমাকে এইটাকে সিগনিফিকেন্ট ফিগার যেন 2 হয় সেই হিসেবে आंसरটাকে লিখতে হবে তাহলে তোমাকে এটাকে রাউন্ড অফ করতে হবে 3.1 তাহলে জানো সিগনিফিকেন্ট ফিগার হয় 2 তাহলে এবার তাহলে আমি সিগনিফিকেন্ট ফিগারটাকে তো কমাতে হবে তার মানে আমি রাউন্ড অফ করতে হবে তাহলে রাউন্ডিং অফ নাম্বারস এর কি রুলস আছে সেটা আমরা দেখে নিই এটা আমরা জানি ছোটবেলা থেকে করেছি রাউন্ড অফ করা সেই ছোটবেলা থেকে শিখেছি আমরা রাউন্ড অফ কি করে করতে হবে তাহলে দেখো কি বলছে রাউন্ড অফ করা কি করে করতে হবে প্রথমে কি বলছে দেখো মনে করো যে নাম্বারটাকে তুমি রিমুভ করতে চাইছো মনে করো তোমার কাছে একটা নাম্বার আছে 1.386 তাহলে if the rightmost digit to be removed is more than 5 the preceding number is increased by 1 তাহলে মনে করো আমি এই 6 টাকে তাড়াতে চাইছি তাহলে 6 তাড়াতে গেলে 6 টা 5 এর থেকে বড় তাহলে আগের যে নাম্বারটা আছে তার সঙ্গে 1 যোগ করতে হবে তাহলে যেহেতু 6 টাকে রিমুভ করতে চাইছি তাহলে রাউন্ড অফ করতে হবে 1.39 হবে এবার ধরো এই সংখ্যাটা থেকে তুমি 9 টাকে রিমুভ করতে চাইছো তাহলে 9 টাকে যদি তুমি রিমুভ করতে চাও তাহলে আগের নাম্বারের সঙ্গে তোমার 1 যোগ করতে হবে তাহলে এটা করতে হবে 1.54 ঠিক আছে তাহলে if the rightmost digit to be removed is more than 5 তাহলে preceding number is increased by 1 এটা রুল নাম্বার 1 হয়ে গেল রুল নাম্বার 2 বলছে if the outermost digit to be removed is less than 5 যদি 5 এর থেকে কম হয় তাহলে the preceding number is not changed preceding নাম্বারে কোনো চেঞ্জ হবে না কেমন ধরো মনে করো এটাকে 4 টাকে তোমাকে তাড়াতে হবে তাহলে তার যে আগে যে নাম্বারটা আছে 3 তাহলে 3 এর কোনো চেঞ্জ হবে না তাহলে এটা হয়ে যাবে কি 4.33 তাহলে 4 টাকে হটিয়ে দিলে 4.33 রাখলাম এটা লিখতে পারো নাম্বার 3 কি বলছে দেখো if the rightmost digit to be removed is 5 যদি এবার 5 এর সমান হয় তাহলে কি করবে তাহলে এইবার তোমাকে একটা কারণে খেয়াল রাখতে হবে কি যে মনে করো এই সংখ্যাটা আছে 6.35 এর এইটাকে আমি তাড়াতে চাইছি এটা কত আমার রাইটমোস্ট ডিজিটটা হচ্ছে 5 তাহলে 5 এর বড়ও নয় 5 এর ছোটও নয় তাহলে তোমাকে দেখতে হবে আগের নাম্বারটা কি অড না ইভেন যদি আগের নাম্বারটা অড হয় তাহলে 1 যোগ করতে হবে আর যদি আগের নাম্বারটা ইভেন হয় তাহলে কোনো কিছু যোগ করার দরকার নেই তাহলে আবার বলছি দেখো কি বলছে তাহলে if the outermost digit to be removed is 5 then the preceding number is not changed if it is a even number তাহলে যদি ইভেন নাম্বার হয় তাহলে সেটা চেঞ্জ হবে না বাট it is increased by 1 if it is an odd number তো যদি এটা অড নাম্বার হয় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে যেমন এখানে ধরো 6.35 তাহলে লাস্টে একটা 5 এটাকে তাড়াতে হবে তাহলে এটা অড নাম্বার তাহলে এর সঙ্গে 1 যোগ করতে হবে তাহলে 3টা হয়ে যাবে 4 তাহলে এটা হবে 6.4 রাউন্ড অফ করে যদি লাস্টের নাম্বারটা 5 হয় আগের নাম্বারটা ইভেন হয় তাহলে কোনো চেঞ্জ হবে না তাহলে এটা 6.2 হবে বলো কারো কোনো ডাউট আছে তাহলে সিগনিফিকেন্ট ফিগার সম্পর্কে রাউন্ডিং অফ সম্পর্কে আমরা বুঝে গেছি ঠিক আছে চলো এবার আসো ডাইমেনশনাল অ্যানালিসিস পুরো এনসিইআরটি ধরে বলছি ডাইমেনশনাল অ্যানালিসিস এগুলোকে আলাদাভাবে পড়া যেত কিন্তু আমরা এনসিইআরটি তে যেটুকু আছে সেটুকুই দেখব ডাইমেনশনাল অ্যানালিসিসে দুটো জিনিস আছে এটা তোমাকে আমি বোঝাচ্ছি ভালো করে শুনবে ডাইমেনশন অ্যানালিসিস কি যদি মনে করো একটা ইউনিটকে আমরা অন্য একটা ইউনিটে কনভার্ট করতে চাইছি ফর এক্সাম্পল ইঞ্চিকে আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাইছি বা আমরা মিটারকে
ডেসিমিটারে কনভার্ট করতে চাইছি, এরকম তো আমাদের সবসময় করতে হয়, তাই না? ভলিউম লিটার আছে, সেটাকে আমি ধরো মিটার কিউবে কনভার্ট করতে চাইছি। তাহলে এই যে কনভার্ট সিস্টেম, মানে ইউনিটের যে কনভার্সন, একটা সিস্টেম অন্য সিস্টেমে আমরা ইউনিট সিস্টেমে নিয়ে যাচ্ছি, সেইখানে একটা তোমাকে ফ্যাক্টর দিয়ে মাল্টিপল করতে হয়, যেটা আমরা করি না, যেটা আমরা জেনারেলি করি না, একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সেই ফ্যাক্টরটাকে বলা হয়, সেই মেথডটাকে বলা হয় ফ্যাক্টর লেভেল মেথড। আবার দেখো, often while calculating there is a need to convert unit from one system to other. The method used to accomplish this is called factor level method or unit factor method or dimensional analysis. তার মানে একটা ইউনিট থেকে অন্য ইউনিট যে চেঞ্জ করার যে মেথডটা, এটাকে ডাইমেনশনাল অ্যানালিসিস বলে। এখানে তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি আমি, কথাটা একটু ভালো করে মনে রাখবে। মনে করো তোমার কাছে আছে 1 ইঞ্চি, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2.54 সেন্টিমিটার। তা আমি যদি এটাকে এরকম করি যে 1 ইঞ্চি বাই 2.54 সেন্টিমিটার ইকুয়াল টু কত লিখতে বলো? এই ফ্যাক্টরটা কত হবে? অনলি 1 সেন্টিমিটার না, অনলি 1, তাই না? তাহলে এই যে ফ্যাক্টরটা, এর ভ্যালু হচ্ছে 1, দেখতে পেয়েছো? তাহলে এই ফ্যাক্টরটার ভ্যালু কত? 1। তাহলে এইখানে দেখো ওই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। বা তুমি উল্টে যদি দাও রেশিওটাকে, এখানে দেখো, তাহলে 1 ইঞ্চ is equal to 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চ is equal to 2.54 সেন্টিমিটার। তাহলে এটাকে তুমি 1 ইঞ্চের নিচে 2.54 টাকা নিয়ে আসো, তাহলে এটা ইকুয়াল টু 1 হবে। অথবা 2.54 এর নিচে 1 ইঞ্চটাকে নিয়ে যাও, তাহলেও এটা 1 হবে। বুঝতে পারছি না? এই ফ্যাক্টরটাকে বলা হয় ইউনিট ফ্যাক্টর, মানে 1 মানে তো ইউনিট, তাই এই জন্য এই যে ফ্যাক্টরটা, এখানে যে ফ্যাক্টরটা পেলাম বা এই ফ্যাক্টরটা, এইটাকে বলা হয় ইউনিট ফ্যাক্টর। তাহলে যে কোনো দুটো ইউনিট কনভার্সনের একটা করে ইউনিট ফ্যাক্টর থাকবে। বুঝতে পেরেছো? যেমন 1/2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি বাই 2.54 সেন্টিমিটার একটা ইউনিট ফ্যাক্টর। ঠিক একই রকম ভাবে 2.54 সেন্টিমিটার বাই 1 ইঞ্চি, এটা একটা ইউনিট ফ্যাক্টর। তাহলে এদের সবারই মান হচ্ছে 1। তাহলে যে কোনো দুটো ইউনিটের মধ্যে যখন আমি কনভার্সন করব, তাদের একটা ইউনিট ফ্যাক্টর থাকবে, এবং তোমাকে যখন একটা ইউনিটকে অন্য ইউনিটে কনভার্ট করতে হবে, তোমাকে এই ইউনিট ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কিরকম ব্যাপারটা? মনে করো তোমাকে কেউ এসে বলল যে 3 ইঞ্চটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করো। তাহলে আমি এরকম করতে পারি তো, যে 3 ইঞ্চ ইকুয়াল টু 3 ইঞ্চ ইন্টু 1 মানে ইউনিট ফ্যাক্টর। আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে বলেছে, তাহলে 1 এর জায়গায় আমি তো লিখতেই পারি যে 2.54 সেন্টিমিটার বাই 1 ইঞ্চ, কারণ এই ফ্যাক্টরটাই 1, যেটা ইউনিট ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা। তাহলে এটা কিন্তু অরিজিনালি মেথড, আমরা কিন্তু করি না এরকম, আমরা ডাইরেক্ট গুণ করে দিই। তাহলে দেখো এখানে কি হবে, ইঞ্চ ইঞ্চ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে তুমি আলটিমেটলি এখানে যে রেজাল্টটা পাবে, মনে করো 7.62, যে রেজাল্টটা পাবে সেটার ইউনিট কি হবে? অনলি সেন্টিমিটার। তাহলে তুমি এখানে বলতে পারলে যে 3 ইঞ্চ মানে হচ্ছে 7.62 সেন্টিমিটার। কনসেপ্টটা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই 1টাকে আমরা সবসময় মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে তাই করা হয়েছে। দেখো এটাকে করা হয়েছে, দেখো 3 ইঞ্চ, তাহলে 3 ইঞ্চ ইন্টু ইউনিট ফ্যাক্টর মাল্টিপ্লাই করেছে। তাহলে ইউনিট ফ্যাক্টর, তাহলে এখানে ইঞ্চ ইঞ্চ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা ইন্টু এটা সেন্টিমিটার, তাহলে এখানে তুমি প্রায় 7.62 সেন্টিমিটার। তাহলে যে কোনো ভাবেই তুমি এই দুটোর এর মধ্যে কনভার্ট তাহলে করতে পারো। যেমন আরো এক্সাম্পল আছে এনসিইআরটি তে, এই এক্সাম্পল গুলো দেখবে, কারণ এই এক্সাম্পল গুলো আমাদেরকে লাগবে। মনে করো তোমাকে বললো যে 2 লিটার মিল্ক আছে, এই 2 লিটারটাকে তুমি মিটার কিউবে কনভার্ট করো। তাহলে তোমাকে লিটার আর মিটারের মধ্যে একটা ইউনিট ফ্যাক্টরকে খুঁজতে হবে, তাই না? যে 1 লিটার মানে কত মিটার কিউব, এটা তুমি ডাইরেক্ট করতে পারো। অথবা দেখো এখানে কিভাবে করেছে, আমরা এটা জানি যে 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে ইউনিট ফ্যাক্টরটা কত? তাহলে এটা যদি তুমি কিউব করো, ভালো করে দেখো, এটার কিউব মানে 1 এর কিউব করলে, তাহলে এই দিকের কিউব হয়ে যাবে সবগুলোর, তাহলে এটা পুরোটাই তো 1ই হবে। তাহলে 1 মিটার কিউব, আর এখানে 10 টু দি পাওয়ার 2 আর 3 মানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, এটা মানে 1ই থাকবে।
এইখানে দেখো তাহলে 2 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? 2000 সেন্টিমিটার কিউব। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 2 লিটার মানে 2000 সেন্টিমিটার কিউব। তাহলে আমাকে সেন্টিমিটার কিউবটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটার কিউবে। তাহলে এই ইউনিট ফ্যাক্টরটা দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে জাস্ট সেই ইউনিট ফ্যাক্টরটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছে দেখো। তাহলে সেন্টিমিটার কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে 2 × 10⁻³ মিটার। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি বলে সেকেন্ড কত আছে 2 দিনের মধ্যে, ডে আর সেকেন্ডের মধ্যে রিলেশন, তাহলে প্রথমে এরা ডে আর আওয়ারের মধ্যে একটা ইউনিট ফ্যাক্টর বের করেছে, যে 1 ডে বাই 24 আওয়ার মানে 1, বা 24 আওয়ার বাই 1 ডে মানে 1, আর 1 আওয়ার মানে আবার 60 মিনিট বের করেছে। তাহলে 1 আওয়ার এটাও 1। তাহলে এখান থেকে মিনিট আর আওয়ারের মধ্যে একটা রিলেশন বের করবে, ঠিক আছে না? তাহলে এটাকে কনভার্ট করছে কিসে? সেকেন্ডে। তাহলে দেখো, তাহলে 2 ডে, ডেটাকে আওয়ারে করছে, তাহলে 24 বাই 1 ডে, তাহলে ডে ক্যান্সেল হয়ে গেল, আওয়ারে পেলাম। আওয়ারটাকে আবার মিনিটে করেছে, 60 মিনিট বাই আওয়ার, আওয়ার ক্যান্সেল হয়ে গেল, মিনিটে পেলাম। মিনিটটাকে আবার সেকেন্ডে করেছে, 60 সেকেন্ড বাই মিনিট, মিনিট ক্যান্সেল হয়ে গেল, তার আলটিমেট ইউনিট হয়ে যাবে কি? সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল 172,800 সেকেন্ড। কারো কোনো ডাউট আছে এই জিনিসগুলোতে? ইউনিট ফ্যাক্টরটা কি বুঝতে পেরেছি তো? এটা সহজ জিনিস, আমরা করে আসি, কিন্তু আমরা কি করি দেখো, আমরা কোন জায়গাটা ভুলটা করি। আমাদের যদি বলে যে 2 ডে মানে কত সেকেন্ড, আমরা এটা ডাইরেক্ট করি যে 2 × 24 × 60 × 60 সেকেন্ড। আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস করি না, কিন্তু কেন এটা হচ্ছে লিখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে ডে ক্যান্সেল হবে, এইখানে মিনিট ক্যান্সেল হবে, তাই তুমি ওটা লিখতে পাচ্ছ ডাইরেক্ট সেকেন্ড, যে 2 × 24 × 60 × 60 সেকেন্ড। বুঝতে পেরেছো? তারপরে তো আমরা ল অফ কেমিক্যাল কম্বিনেশনস আমরা দেখলাম, ল অফ কনস্ট্যান্ট, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনাইট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, তারপরে হচ্ছে গেলুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনটা এখানে নেই সিলেবাসে, ঠিক আছে? তো ওটা তোমরা বাদ দিয়ে ধরে নেবে। তাহলে ল অফ গেলুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম এটা আমরা পড়লাম। অ্যাভোগাড্রোস ল আগের দিনকে পড়িয়েছিলাম, আগের দিনের সিলেবাস দেখে নেবে, অ্যাভোগাড্রোস ল পড়েছিলাম। ডাল্টনস অ্যাটমিক থিওরি পড়েছি, অ্যাটমিক মাস পড়েছি, এএমইউ সম্পর্কে আইডিয়া দিয়েছি, ইউনিফাইড মাস সম্পর্কে আইডিয়া দিয়েছি। এই টার্মটাকে একটুখানি পড়া হয়নি, এভারেজ অ্যাটমিক মাস, এটা আমরা নেক্সট দিনকে একটুখানি দেখবো, নেক্সট দিন কিছু নিউমেরিক্যাল সলভ করব, আর এভারেজ অ্যাটমিক মাস সম্পর্কে আইডিয়াটা আমি দেবো, ঠিক আছে? আচ্ছা, মলিকুলার মাস আমরা পড়েছি। ফর্মুলা মাস কথাটা মনে হয় আমরা স্কিপ করে গেছি, ফর্মুলা মাস মনে রাখবে, ওটাকে পড়তে হবে আমাদেরকে। মোল কনসেপ্ট আমরা পড়েছি, হ্যাঁ না? এর পরের দিন হবে এগুলো পার্সেন্টেজ কম্পোজিশন, এগুলো হবে পার্সেন্টেজ কম্পোজিশন, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা কনভার্সন, পিওএসি, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনস, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, লিমিটিং রিএজেন্ট। নেক্সট ক্লাসে আলোচনা করব রিঅ্যাকশন ইন সলিউশন। আচ্ছা, এগুলো দেখো আলোচনা হয়েছে, আমি আবারও বলছি, সলিউশন চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, দেখবে ইউটিউবে। সলিউশন চ্যাপ্টারের ভিডিওতে মাস পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন, মোলারিটি, মোলালিটি, এই সমস্ত কনসেপ্ট ডিটেইলসে আলোচনা করা আছে, সুতরাং এখানে আমি এগুলো আর আলোচনা করব না, ঠিক আছে? এই চ্যাপ্টারে এগুলো আছে। সলিউশনের ফার্স্ট ভিডিওটা মুকেশ স্যার এগুলো পড়িয়ে দিয়েছে, মুকেশ স্যার। হ্যাঁ, পড়িয়ে দিয়েছেন ওগুলো? হ্যাঁ স্যার, সলিউশন হয়ে গেছে, ওগুলোও হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওখানে সবকিছু তাহলে তোমাদের হয়ে গেছে, তাহলে এই জায়গাটা আর আমরা পড়বো না, ঠিক আছে? আমাদের হয়নি তো। ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমার, দেখবে। স্যার ফার্স্ট ভিডিওটা কবে দেবেন? ফার্স্ট ভিডিওটা 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? বানাতে হবে ওটা। ওকে স্যার। তাহলে বুঝতে পেরেছো চ্যাপ্টারের মেইন কনসেপ্ট গুলো কি কি হলো? তাহলে এগুলো কিন্তু আমরা কাল এর পরের দিনকে আমরা লিমিট, সবথেকে মেইন পয়েন্ট হচ্ছে এই চ্যাপ্টারে লিমিটিং রিএজেন্ট দেখা। লিমিটিং রিএজেন্ট থেকে প্রশ্ন আসবে, মানে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, তোমাকে বলবে এত গ্রাম এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, এত গ্রামে এতে কত প্রোডাক্ট হবে, ঠিক আছে? তো আজকে যেটুকু পড়িয়েছি এটুকুর উপরে আমি আজকে একটা ডিপিপি তোমাদেরকে দিয়ে দেবো, ওই ডিপিপিটা তোমরা সলভ করবে। কোনো কোশ্চেন আটকালে সেই কোশ্চেনটাকে তোমরা আমাকে পাঠাবে, হোয়াটসঅ্যাপ করে হোক
করে হোক বা নেক্সট ক্লাসে আলোচনা করার জন্য বলবে, আমি বলে দেবো। ঠিক আছে, তো আজকে এখানেই থাক, নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব।